হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা আমাদের যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে জার্নিটা আছে, সেই জার্নিটা আমরা শুরু করব। আমরা সবাই জানি যে খুব শীঘ্রই কিন্তু সার্কুলার হয়ে যাবে। তো এই সার্কুলারে কিন্তু অনেক বেশি পদ থাকবে আর কি, তো একটা সুযোগ আছে আর কি। তো এখানে এই পরীক্ষাটাতে আসলে কোশ্চেন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে থাকে আর কি, কত নাম্বারের প্রশ্ন থাকে। তো এখানে থাকে হচ্ছে বাংলাতে 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, আপনার গণিতে 20 নাম্বার থাকবে, আর হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ, আপনার সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 15। এই সব কিছু মিলে হচ্ছে টোটাল আপনার 75, 75 নাম্বার আর কি। তো এই 75 নাম্বারের মধ্যে আমরা আসলে এই 20 নাম্বার যেটা, সেটা নিয়েই আলোচনাটা করব আর কি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 2009 সাল থেকে শুরু করে, এই যে 2009 সাল আপনার হচ্ছে যে প্রাইমারি হেড টিচার রিক্রুটমেন্ট 2009 সাল, এই 2009 সাল থেকে শুরু করে সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে এই পর্যন্ত যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা সলভ করব। পাশাপাশি গ্রামারের ক্লাসগুলো আপলোড হবে, অবশ্যই আসবে, আপনারা সেগুলো কন্টিনিউ করবেন। তার সাথে সাথে এই প্রশ্নগুলোও আপনারা কন্টিনিউ করবেন আর কি, ভিডিওগুলো দেখবেন। তো এখানে আপনার 2009 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 81টার মতো প্রশ্ন হয়েছে, 81টার মতো পরীক্ষা হয়েছে আর কি। তো 81 আপনার প্রত্যেকটা থাকে হচ্ছে 20 নাম্বার করে। তো আপনার 81কে যদি আপনি 20 দিয়ে গুণ করেন তাহলে প্রায় 1620-এর মতো প্রশ্ন আছে, প্রায় 1620টার মতো প্রশ্ন আমাদের সলভ করা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এতগুলো প্রশ্ন মাথায় থাকবে? তো আসলে এই 1620-এর মধ্যে আপনারা খেয়াল করবেন যে যেটা 2009 সালে আসছে এরকম প্রশ্ন আপনার হয়তোবা আবারও 2011-তে আসছে, অথবা 2012-তে আসছে, অথবা অন্যান্য কোনো পরীক্ষায় আসছে, মানে রিপিট হয়েছে আর কি। তো সংখ্যাটা আসলে এইটার সংখ্যাটা এত না, এর চেয়ে হয়তো একটু কম আর কি। তো এতগুলো প্রশ্ন আমরা যখন সলভ করব, আমরা প্রতিদিন যদি এরকম 20টা করে প্রশ্ন যদি সলভ করে যাই তাহলে পরীক্ষার আগে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন যে সাধারণত এই যে প্রাইমারির যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা হয় সেখানে কিন্তু অনেক রিপিটেড কোশ্চেন হয়। মানে আপনার এই 75-এর মধ্যে আপনি দেখবেন যে প্রায় 70টা অথবা 72টার মতো কিন্তু রিপিটেড প্রশ্ন, মানে হচ্ছে আপনার আগের পরীক্ষাগুলো থেকে রিপিট করছে প্রশ্নগুলো। তো যদি আমরা এই বিগত সালের প্রশ্নগুলো সলভ করে নিই তাহলে ইংরেজিতে আপনি এই 20-এর মধ্যে অনায়াসে কমপক্ষে আপনি 15 থেকে প্রায় 18টার মতো কমন পেয়ে যেতে পারেন, একদম হুবহু কমন পেয়ে যেতে পারেন। আর বাদবাকি যে নতুন 2-3টা থাকে সেগুলো আপনি আমাদের যে গ্রামারের ক্লাসগুলো আছে সেগুলো যদি আপনি কমপ্লিট করেন আশা করি আপনারা সব পারবেন আর কি। তো আপনি যদি ইংরেজিতে 20-এ 20 পেয়ে যান তাহলে আপনার জন্য এটা একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে। তো এই কারণে আমাদের এই জার্নিটাতে আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকবেন। আমরা চেষ্টা করব একদম পরীক্ষা যেদিন হয় তার আগে আমরা যাতে শেষ করতে পারি এই প্রশ্নগুলো, যতগুলো প্রশ্ন আছে বিগত সালের। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এক নম্বর প্রশ্নে আছে লোভস অ্যান্ড ফিশেস। এই ফ্রেজটার অর্থ হলো, তো এটা একটা ফ্রেজ আর কি, লোভস অ্যান্ড ফিশেস, এর অর্থ হচ্ছে ব্যক্তিগত স্বার্থ। তো আমরা একটু দেখি অপশনগুলা। প্রথমে আছে হচ্ছে পার্সোনাল গেইনস, মানে ব্যক্তিগত লাভ। তারপর আছে হচ্ছে পার্সোনাল লস, ব্যক্তিগত ক্ষতি। এরপর আছে হচ্ছে ব্রেড অ্যান্ড ফিশেস। তো ফিশেস তো হচ্ছে সেম আছে এই দুইটা, আর এই লোভস হচ্ছে ব্রেডের কিন্তু প্লুরাল ফর্ম আর কি। আরেকটা হচ্ছে নান, মানে কোনোটাই নয়। তো আমরা যেটা জানি, যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে যে এর অর্থ হচ্ছে ব্যক্তিগত লাভ। তো ব্যক্তিগত লাভ কোনটা দ্বারা বোঝাচ্ছে? ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত লাভ, সেটা হচ্ছে এইটা। তাহলে অবশ্যই এটা আনসার হচ্ছে এ নাম্বার। বি নাম্বারটা একটু দেখি, সেখানেও একটা ফ্রেজ আছে, বাই ফেয়ার মিন্স অর ফাউল। এর অর্থ হচ্ছে যে ফেয়ার মানে হচ্ছে ভালো, আর ফাউল মানে হচ্ছে খারাপ। তাহলে মানে ভালো আর খারাপ যে উপায়েই হোক না কেন, এইটুকুর অর্থ হচ্ছে এরকম। তো এটার অর্থ চাচ্ছে আমাদের কাছে। তো এক নম্বরে মানে এই নাম্বারে আছে হচ্ছে উইদাউট ডিফিকাল্টি, মানে কোনো রকমের কঠিনতা ছাড়াই, কঠোরতা ছাড়াই আর কি। এরপর বি নাম্বারে আছে হচ্ছে ইন এনি ওয়ে, যে কোনো উপায়ে হোক, অনেস্ট অর ডিসঅনেস্ট, সেটা সৎ হোক আর অসৎ হোক। তাহলে এইটার অর্থ আমরা যা জানলাম সেটা আর এটা অবশ্যই মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই এটার আনসার হচ্ছে বি নাম্বার। ওকে, 3 নাম্বারটা আমরা দেখি। 3 নাম্বারে আছে হচ্ছে ব্রেক এর সমার্থক শব্দ কি? তাহলে ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা, এটা আমরা জানি। তো আমরা একটু অপশনগুলো দেখব। এই নাম্বারে আছে হচ্ছে ইউনাইট। ইউনাইট মানে হচ্ছে একত্রিত করা।
স্ম্যাশ মানে হচ্ছে ভর্তা করা, মানে গুঁড়ো করে ভর্তা করা আর কি। আর জয়েন মানে হচ্ছে যোগদান করা, আর অ্যাসেম্বলড মানে হচ্ছে সবাই একত্রিত হওয়া। তো ব্রেক এর মানে হচ্ছে ভাঙ্গা, স্ম্যাশ মানে হচ্ছে গুঁড়ো করা বা ভর্তা করা। তাহলে অবশ্যই এটার আনসার হওয়া উচিত বি নাম্বার। ওকে, 4 নাম্বারটা দেখি একটু আমরা। 4 নাম্বারে আছে হচ্ছে কাম, এর সমার্থক শব্দ। এখানে এল আছে ঠিকই, কিন্তু এল এর উচ্চারণটা করা যাবে না, এটার উচ্চারণ হচ্ছে কাম। তো এর অর্থ হচ্ছে শান্ত। আমরা অপশনগুলো দেখি। এ নাম্বারে আছে হচ্ছে অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত। বি নাম্বারে আছে হচ্ছে কোয়াইট, কোয়াইট মানে নীরব অথবা শান্ত। আর এই যে এটারও অর্থ হচ্ছে শান্ত, এটারও অর্থ হচ্ছে শান্ত বা নীরব আর কি। তাহলে অবশ্যই এটার আনসার হওয়া উচিত বি নাম্বার। তো এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব। 5 নম্বরে আছে হি ডিড নট প্রফিট, এখানে গ্যাপ আছে, এক্সপিরিয়েন্স। তো অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন দেওয়া আছে আর কি। তো প্রফিট বাই সামথিং, এটা এক্সপিরিয়েন্সের জায়গায় অন্য কিছু থাকতে পারে। এর অর্থ হচ্ছে যে কোনো কিছুর মাধ্যমে লাভ অর্জন করা আর কি। তাহলে এখানে প্রফিটের পরে অবশ্যই বাই হচ্ছে, তাহলে এখানে আনসার হচ্ছে এ নাম্বার। আমরা 6 নাম্বারটা একটু দেখি। হি ডেসপেয়ার্ড ড্যাশ সাকসেস, এখানে গ্যাপ আছে। তো এখানেও প্রিপোজিশন দেখতে পাচ্ছি আমরা। তো আমরা জানি যে ডিসপেয়ার অফ মানে হচ্ছে কোনো কিছু খুব বেশি করে চাওয়া। তো এখানে ডিসপেয়ারের পরে অফ হবে আর কি। তো এটা আনসার হচ্ছে বি নাম্বার। 7 নম্বর দেখতে পাচ্ছি নিচের কোন বাক্যটি শুদ্ধ, মানে 4টা বাক্য দেওয়া আছে, 4টা বাক্যের মধ্যে কোনটা কারেক্ট সেটা বলতেছে আর কি। তো এই নাম্বারটা একটু দেখি আমরা। অনার অ্যান্ড গ্লোরি আর হিজ রিওয়ার্ড। অনার হচ্ছে সম্মান, আর গ্লোরি হচ্ছে মর্যাদা আর কি। তো এই সম্মান এবং মর্যাদা তার পুরস্কার হওয়া উচিত। তো আমরা জানি যে অনার এবং গ্লোরি এই দুইটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাবজেক্ট মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের ভার্ব সবসময় কিন্তু আপনার সিঙ্গুলার হয়। তো এখানে আর এর জায়গায় যদি ইজ থাকতো তাহলে ক নাম্বারটা মানে এই নাম্বারটা কারেক্ট হতো আর কি। বি নাম্বারটা দেখি একটু। আইদার ইউ অর হি ইজ টু ব্লেম। তো আমরা জানি যে আইদার ডট 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 অর এটা থাকলে অরের পরে যে সাবজেক্টটা থাকে সেইটা অনুযায়ী কিন্তু ভার্ব হয়। আইদার অর, নাইদার, নর এদের পরে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, এদের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো এখানে হি অনুযায়ী কিন্তু ইজ আছে, তাহলে অবশ্যই এই বাক্যটা এখানে কারেক্ট। আমরা একটু 8 নাম্বারটা দেখি। 8 নম্বরে দেখতে পাচ্ছি সার্ভেইলেন্স শব্দের সঠিক বানানটা চাচ্ছে আমাদের কাছে। তো সার্ভেইলেন্স শব্দের সঠিক বানান হচ্ছে এইটা, SURVEILLANCE। এর অর্থ হচ্ছে সন্দেহভাজন ব্যক্তির উপর কঠোর নজরদারি আর কি, কড়া নজরদারি। তো এইটা হচ্ছে এটার আনসার আর কি, বি নাম্বারটা। তো আমরা এরপরে 9 নাম্বারটা দেখি। 9 নম্বরে আছে রফিক কল্ড মি এ লায়ার। রফিক আমাকে একজন মিথ্যাবাদী বলল। এর ডিরেক্ট স্পিচ, অর্থাৎ এটাকে ডিরেক্ট করতে হবে আর কি, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলে, তবে এখানে বলেছে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে। তো আমরা একটু অপশনগুলো দেখি। রফিক সেড টু মি ইউ ওয়ার এ লায়ার। যদি এইখানে ওয়ার থাকে তাহলে এই ওয়ারের পরিবর্তে হ্যাড বিন আসা উচিত ইনডিরেক্টে, মানে এটা হচ্ছে ইনডিরেক্ট। তো এখানে কিন্তু হ্যাড বিন নাই কিন্তু, হ্যাঁ এখানে অন্য কিছু আছে আর কি। তারপর তাহলে এটা হচ্ছে না আনসার। বি নাম্বারটা দেখি একটু। রফিক সেস টু মি, রফিক আমাকে বলে ইউ আর এ লায়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট, কল্ড পাস্ট, কিন্তু সেস হচ্ছে প্রেজেন্ট, তাই এখানেই এটা মিলতেছে না আর কি। আমরা সি নাম্বারটা দেখি। রফিক সেড মি, আমরা জানি যে সেডের পরে টু থাকতে হয়, তো এখানে কিন্তু সেডের পরে টু নেই, যেহেতু অবজেক্ট আছে তাহলে অবশ্যই টু থাকা উচিত। তো এখানে টু নেই, তাহলে অবশ্যই এটা হবে না। আমরা এইটা একটু দেখি, ডি নাম্বারটা। রফিক সেড টু মি, রফিক আমাকে বলল ইউ আর এ লায়ার, তুমি হও একজন মিথ্যাবাদী। তো এখানে এই যে আর আছে, এই আরটা আসলে পাস্ট হয়ে যাবে কেন, কারণ এখানে সেড আছে তাই পাস্ট হয়ে যাবে। তো সেই দিক থেকে রফিক কল্ড মি এ লায়ার এর ডিরেক্ট স্পিচ হবে হচ্ছে এইটা, মানে ডি নাম্বারটা। তাহলে 9 এর সঠিক আনসার হচ্ছে এইটা। আমরা 10 নাম্বারটা একটু দেখি। আই সেড টু হিম, আমি তাকে বললাম উইল ইউ ফলো মি, তুমি কি আমাকে অনুসরণ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে কোশ্চেন মার্ক আছে, তার মানে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যেহেতু প্রশ্ন করছে তাহলে অবশ্যই আমরা জানি যে সেইটটা হয়ে যাবে আস্কড। এই নাম্বারে দেখতে পাচ্ছি যে আই সেইট আছে, তাহলে সেইট যেহেতু আছে এটা আস্কড হয়নি, তার মানে এটা অবশ্যই আনসার না। আর একটু বি নাম্বারটা দেখি তাহলে।
আই আস্কড হিম, আমি তাকে প্রশ্ন করলাম, ইফ হি উড ফলো মি, সে আমাকে ফলো করবে কিনা বা করতো কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে সেইড এখানে আস্কড হয়ে গেছে, ঠিক আছে, টু উঠে গেছে, এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসছে আর কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসে। তারপর এটা চেঞ্জ হয় হচ্ছে আমাদের অবজেক্ট অনুযায়ী, এই যে হিম অনুযায়ী চেঞ্জ হবে। তো এটা যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে তাহলে এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, ঠিক আছে এটা। এরপরে এই সেন্টেন্সটাকে আমাদের অ্যাসার্টিভ করতে হয়, যেটা ইনভার্টেড কমার মাঝখানে আছে, এটাকে অ্যাসার্টিভে পরিণত করতে হয়। তো অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্টের পরিবর্তে হি বসছে এই অনুযায়ী, তাহলে সাবজেক্ট আছে এখানে। তারপর এইটাকে আমরা পাস্ট করে দিয়েছি, উইলটাকে উড করে দিয়েছি, আর ফলো ঠিক আছে, মি ঠিক আছে। তাহলে অবশ্যই এইটা হবে হচ্ছে আনসার, কোনটা, এই যে বি নাম্বারটা। তাহলে 10-এর আনসার হচ্ছে বি নাম্বার। তো আমরা 11 নাম্বারটা দেখি। 11 নম্বরে আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে আপনার 4টা অপশন দেওয়া আছে, কোনটা বানানটা সঠিক সেটা বের করতে হবে। তো এটা হচ্ছে মূলত এটার উচ্চারণ হচ্ছে কালাইডোস্কোপ। এটা হচ্ছে আপনার কালাইডোস্কোপ মানে হচ্ছে এক ধরনের চোঙাকৃতি বস্তু আর কি, যেটাতে চোখ দিয়ে দেখে আপনার একটু ঘুরাইতে হয়, তাহলে রঙগুলো চেঞ্জ হয় আর কি। ওটা ছোটবেলায় আপনারা অবশ্যই এটা দিয়ে খেলাধুলা করছেন আর কি। তো সেটার নাম হচ্ছে কালাইডোস্কোপ। তো এটার বানানটা হচ্ছে এইটা, কালাইডোস্কোপ, এইটা হচ্ছে এটার কারেক্ট আনসার। তো এরপর 12 নম্বরেও আছে কারেক্ট স্পেলিং আর কি, মানে সঠিক বানানটা চাচ্ছে আমাদের কাছে। তো এটা হচ্ছে আপনার ইনক্যান্ডিসেন্ট, এটার অর্থ হচ্ছে উত্তপ্ত হয়ে আপনার হচ্ছে তাপ পেলে আলো দিতে পারে এরকম কোনো বস্তু আর কি, সেটাকে বলে হচ্ছে এই ইনক্যান্ডিসেন্ট। তো এইটার সঠিক বানানটা হচ্ছে এইটা, এই যে এইটা আপনার SCNT থাকবে, ইনক্যান্ডিসেন্ট আর কি, এইটা হচ্ছে সঠিক বানানটা। তো 12 নম্বর আনসারও ডি। ওকে, এরপর 13 নম্বর, সেখানেও কিন্তু কারেক্টলি স্পেলড ওয়ার্ড চাচ্ছে আমাদের কাছে। তো এটা হচ্ছে আপনার মিশনারি, মিশনারি বানান হচ্ছে, সঠিক বানান হচ্ছে এইটা। মিশনারি হচ্ছে যে প্রতিষ্ঠান ধর্ম প্রচারের কাজ করে আর কি, সেটাকে মিশনারি বলা হয়। তো আমরা 14 নম্বরে চলে যাই। 14 নম্বরে আছে মিস্টার কবির ইজ অন দ্য কমিটি, মিস্টার কবির কমিটিতে আছেন আর কি। হেয়ার অন ইজ এ অর অ্যান, মানে অন এটা আসলে কি, এটা কোনো অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন নাকি কনজাংশন নাকি হচ্ছে আপনার ইন্টারজেকশন। তো এখানে অন হচ্ছে আপনার প্রিপোজিশন আর কি। কেন? কারণ প্রিপোজিশন এই কারণেই যে আপনার কমিটি, এটা হচ্ছে নাউন, নাউনের সামনে বসে কমিটির সাথে মিস্টার কবিরের সম্পর্কটাকে প্রকাশ করতেছে আর কি, এই কারণে এটা হচ্ছে আপনার প্রিপোজিশন। তো 15 নম্বরে চলে যাই। এরপর 15 নম্বরে আছে উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, এই প্রজ্ঞা হচ্ছে শক্তির চেয়ে ভালো, এর অর্থটা এরকম আর কি। হেয়ার স্ট্রেংথ ইজ, মানে স্ট্রেংথ যে শব্দটা আছে এই যে এইটা, এই শব্দটা এটা কি আর কি সেটা জানতে চাচ্ছে আমাদের কাছে। তো অপশনে আছে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো স্ট্রেংথ হচ্ছে একটা গুণের নাম আর কি, শক্তির নাম। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। তো যেহেতু গুণের নাম তাহলে এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যদি নাউন সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমাদের কিন্তু অলরেডি নাউন থেকে শুরু করে পার্সোনালিটিসের ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে আমাদের। তো আমি প্লেলিস্ট দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন, ভিডিওগুলো দেখবেন আর কি, তাহলে নাউন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। তো এরপরে আমরা চলে যাব 16 নম্বর প্রশ্নে। এরপর 16 নম্বরে আছে দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, হাতির প্রচুর শক্তি আছে। হেয়ার দ্য ওয়ার্ড এলিফ্যান্ট ইজ, মানে এই সেন্টেন্সটাতে এলিফ্যান্ট যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা এটা আসলে কি, এটা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে আর কি। তো 4টা অপশন দেওয়া আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আমরা জানি যে যে নাউন দ্বারা জাতিবাচক নামকে বোঝায়, অর্থাৎ শুধুমাত্র একটা হাতির কিন্তু প্রচুর শক্তি নেই, সব হাতিরই কিন্তু সমান শক্তি আছে। তো এইখানে এই এলিফ্যান্ট দ্বারা সব হাতিকেই বোঝাচ্ছে, সম্পূর্ণ হাতির জাতিটাকেই বোঝাচ্ছে, এই কারণে অবশ্যই এটা কিন্তু একটা কমন নাউন, জাতিবাচক নাম। ওকে, তো এরপর 17 নাম্বার, সেখানে আছে ফরিদা ইজ এ গুড গার্ল, ফরিদা একজন ভালো মেয়ে। হিয়ার গার্ল ইজ, এখানে গার্ল যে শব্দটা আছে সেই শব্দটা কোন পার্ট অফ স্পিচ এটা আমাদের কাছে জানতে চাচ্ছে আর কি, এটা কোন নাউন অথবা কোন পার্ট অফ স্পিচ এটা জানতে চাচ্ছে।
তো এখানেও কিন্তু সেম অপশন আছে, সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এখানে মেয়ে বোঝাচ্ছে, আমরা যদি শুধুমাত্র মেয়ে বলি তাহলে কোন মেয়ে সেটা কিন্তু বুঝতে পারছি না। তবে ফরিদা বললে কিন্তু নির্দিষ্ট করে ফরিদা নামের মেয়েটাকেই বোঝাচ্ছে। তাহলে ফরিদা হচ্ছে প্রপার নাউন, কিন্তু গার্ল হচ্ছে কমন নাউন, কারণ এটা দ্বারা সব মেয়েকেই বোঝাচ্ছে। কোন মেয়ে ক্লিয়ার না কিন্তু, সেই কারণে গার্ল হচ্ছে এখানে কমন নাউন। ওকে, এরপর 18 নাম্বারটা একটু দেখি আমরা। হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক, এটা আমাদের কাছে জানতে যাচ্ছে। অর্থাৎ 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনে 4টা সেন্টেন্স আছে। তো আমরা একটু সেন্টেন্সগুলো দেখবো। I have read the first and second chapters of the book. এই বইয়ের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার আমি পড়েছি আর কি। এটার অর্থ হচ্ছে এরকম। এই সেন্টেন্সটা ভুল। কারেক্ট হতো যদি এইখানে যেভাবে ফার্স্টের আগে দা ব্যবহার করা হয়েছে, এইখানেও যদি সেকেন্ডের আগে দা থাকতো আর কি, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো। কিন্তু যেহেতু আলাদা করে বোঝাচ্ছে আর কি, এটা হচ্ছে আর্টিকেলের একটা রুল, এটা আমরা হাই স্কুল লেভেলেই পড়ে আসছি। তো যদি এটা সামনে আলাদা করে আরেকটা দা থাকতো তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হতো। তো এটা ভুল, এটা কারেক্ট নয়। আমরা বি নাম্বারটা একটু দেখব। দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি, এটা হচ্ছে সব থেকে আলাদা একটা সুযোগ আর কি। এর অর্থটা হচ্ছে এরকম। তো এখানে ইউনিক একটা এমন একটা অ্যাডজেক্টিভ যেটার সুপারলেটিভ ফর্মে সামনে মোস্ট বসে আর কি, এবং কম্পারেটিভ ফর্মে সামনে মোর বসে। আমাদের হচ্ছে সিলেবলের উপরে ভিত্তি করে আর কি। ইউনিক এরকম কিছু শব্দ আছে, একটা রুল আছে আর কি। তো সেই দিক থেকে এই সেন্টেন্সটা কারেক্ট আর কি। এর অর্থ হচ্ছে আমি যেটা বললাম যে এটা হচ্ছে সব থেকে আলাদা সুযোগ। তো এই সেন্টেন্সটা হচ্ছে এইখানে কারেক্ট। এটার আনসার হচ্ছে বি নাম্বার। আমরা বাকি দুটো একটু দেখি যে কেন ভুল আর কি। সি নাম্বারে দেখতে পাচ্ছি 4 soldiers were killed, 4জন সৈনিক মানে মারা গিয়েছিল আর কি। অ্যান্ড 1 wounded, এবং একজন আহত হয়েছিলেন আর কি। তো এইখানে যেভাবে আপনার কিল্ড এর আগে ওয়ার ব্যবহার করছে, এইখানেও যদি উন্ডেডের আগে যদি ওয়ার ব্যবহার করা হতো, ওয়ার অথবা ওয়াজ মানে ভার্বটা দেওয়া হতো, তাহলে কিন্তু এই সেন্সটা কারেক্ট হতো। কেন? কারণ এখানে কিল্ড আর হচ্ছে উন্ডেড দুইটা কিন্তু আলাদা ফর্ম আর কি, আলাদা আলাদা ওয়ার্ড আর কি। এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তো এই দুইটা কিভাবে অ্যাডজেক্টিভ হয় সেটা আমরা জিরান্ড, তারপর হচ্ছে আপনার পার্টিসিপল, এর উপর একটা ক্লাস হবে আলাদা করে, আমি ফিউচারেই নিব, যেহেতু নতুন চ্যানেল অনেক কিছুই দেওয়া হয়নি এখনো, আসবে, আমাদের সব ক্লাসগুলোই আসবে। তো সেখানে আমরা এই জিনিসটাকে অবশ্যই ক্লিয়ার করব আর কি। তো এইখানে যদি উন্ডেডের আগে আলাদা করে ওয়াজ থাকতো, যেহেতু ওয়ান আছে একজন সিঙ্গুলার, যদি ওয়াজ থাকতো তাহলে এই সেন্সটা কারেক্ট হতো আর কি। আমরা এটা একটু দেখি। ডি নাম্বার আছে লেট হিম টু নো অল ইন ডিটেলস, তাকে সব কিছুই বিস্তারিত জানতে দাও বা জানাও, এরকম আর কি। তো এই লেটের পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের সামনে টু বসে না, অর্থাৎ 2 + V1, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। ইনফিনিটিভ হচ্ছে 2 + V1, এটাকে আমরা ইনফিনিটিভ বলি গ্রামারের ভাষায়। তো এই লেটের পরে যদি ইনফিনিটিভ হয় তাহলে টুটাকে সাইলেন্ট রাখতে হয়, যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তো এই টু যদি সাইলেন্ট থাকতো, এখানে যদি টু আমরা না মানে আমাদের যদি টু না থাকতো এখানে, তাহলে এই সেন্সটা কারেক্ট হতো আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এরপরেও কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একটা লাইক করবেন কিন্তু। তো চলুন আমরা 19-20 নাম্বার দেখে শেষ করে দিই। 19 নম্বরে আছে হি ইজ থট টু বি এ টিচার, তাকে একজন শিক্ষক হিসেবে ধরা হচ্ছে। এই যে এখানে কিন্তু বাই আস, এটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, এটা কিন্তু ছিল না সেন্টেন্স, এটা আমাদেরকে ধরে নিতে হবে। কেন? কারণ আপনি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা অপশনের শুরুতেই কিন্তু উই আছে। তো উই কখন আসবে? যখন এইখানে বাইয়াস থাকবে। তো যখন অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট উই হয় তখন কিন্তু এখানে সাইলেন্ট রাখা হয় আর কি। ওরা ইচ্ছা করে সাইলেন্ট রাখছে আমাদেরকে কনফিউজ করার জন্য আর কি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে অংশটা হি ইজ থট, এইটুকু অংশকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে হি ইজ থট, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্রেজেন্টে আছে। আর আমরা জানি যে প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে মূলত বি ভার্ব থাকবে আর এরপরে থাকবে হচ্ছে V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর অবশ্যই বি ভার্ব থাকবে। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এখানে ইজ আছে, এটা বি ভার্ব, এখানে হচ্ছে V3, এটা হচ্ছে প্যাসিভে আছে আর কি। ওকে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এটা
প্রেজেন্টে নিয়ে আসতে হবে, মানে ভাবটা হবে প্রেজেন্ট। তাহলে একটু অপশনগুলো দেখি। উই থট হিম টু বি এ টিচার, আমরা ভেবেছিলাম তাকে একজন টিচার হিসেবে আর কি। তো এই যে এটা কিন্তু পাস্টে আছে, এটা আছে পাস্টে, তাহলে অবশ্যই এটা আনসার হবে না। কেন? কারণ এইটা প্রেজেন্টে আছে, ইজ হচ্ছে প্রেজেন্ট, তাই এখানে আমাদেরকে প্রেজেন্ট দেখতে হবে কোনটা আছে। তো আমরা বি নাম্বারটা একটু দেখি। উই থিঙ্ক হিম টু বি এ টিচার, তাহলে এই যে হিম ঠিক আছে, এখানে আপনার টু বি এ টিচার ঠিক আছে। আর এই যে আপনার এইখান থেকে এই আসের পরিবর্তে আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। সাবজেক্টিভ ফর্ম কি এটা আমি আমার প্রোনাউনের ক্লাসে এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা দেখবেন ক্লাসটা, তাহলে বুঝতে পারবেন। তো এই আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তো এটাকে আমরা নিয়ে নিলাম। আর হচ্ছে এইটাকে প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ বি প্লাস হচ্ছে V3, এটাকে আমাদের প্রেজেন্ট করতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট আছে, থিঙ্ক প্রেজেন্ট, তাহলে এইটাই হচ্ছে এইটার আপনার অ্যাক্টিভ ভয়েস আর কি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার। এরপর আমরা 20 নাম্বারটা একটু দেখি। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, আমি এখানে ডিড দা দুইবার লিখে ফেলছি, একটা কাটা যাবে, ভুলে লিখে ফেলছি আর কি, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর প্যাসিভ ফর্ম লাগবে আমাদের। এটাকে করলাম অ্যাক্টিভ, এখন করতে হবে প্যাসিভ ভয়েস। ওকে, তো যেটা করতে হবে আমাদেরকে সেটা খেয়াল করতে হবে যে এইটা হচ্ছে একটা কনজাংশন কিন্তু এই সেন্টেন্সে। তো এই কনজাংশনের দুই পাশে দুইটা আলাদা অংশ আছে, একটা হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক, আর একটা হচ্ছে আই নো। এই দুইটাকেই কিন্তু আমাদের আলাদা আলাদা করে প্যাসিভ করতে হবে। তো আই নো, আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে প্যাসিভ করার জন্য আমাদের বি ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী, এবং আমাদেরকে V3 ব্যবহার করতে হবে। তো আই নো এইটুকুকে আমরা প্রথম দেখব যে কোথায় ঠিক আছে। ইট ওয়াজ নোন টু মি, তো ওয়াজ কিন্তু পাস্ট আমরা জানি, কিন্তু এখানে নো কিন্তু প্রেজেন্টে আছে, তাহলে এইটা অবশ্যই হচ্ছে না, প্রথমেই এইটা ভুল আমরা দেখতে পাচ্ছি। তারপর বি নাম্বারটা একটু দেখি। ইট ইজ নোন টু মি, ওকে, তাহলে ইট ইজ আছে, ইজ হচ্ছে প্রেজেন্ট, নো হচ্ছে এখানে প্রেজেন্ট, তাহলে এই প্রথম অংশটা কিন্তু ঠিক আছে, ইট ইজ নোন টু মি, এই অংশটা ঠিক আছে, আমরা বুঝতে পারছি। পরের অংশটা দেখি। হি ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড হচ্ছে পাস্ট, এইটা কিন্তু V3-তে আছে, মানে সরি V2-তে আছে, মানে পাস্ট ফর্মে আছে আর কি। ওকে, তো এটা হচ্ছে পাস্ট, তাহলে আমাদেরকে করতে হবে হচ্ছে পাস্ট, অর্থাৎ বি ভার্বের যে পাস্ট ফর্ম দুইটা আছে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। তো এই দুইটার মধ্যে যেটা আমাদের সাবজেক্ট অনুযায়ী বলবে সেটা নিতে হবে আর কি। তো এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়ার্ক, সিঙ্গুলার, এই কারণে অবশ্যই ওয়াজ নিতে হবে, ওয়ার নেওয়া যাবে না। তাহলে আমরা দেখি একটু, দ্য ওয়ার্ক ওয়াজ, এইটুকু ঠিক আছে, মিলতেছে যে এই দ্য ওয়ার্ক এসে আপনার সাবজেক্ট হয়ে গেল, আর হচ্ছে ওয়াজটা দিয়ে পাস্ট আছে, আবার এখানে V3ও আছে, এই যে V3, এই যে V3, তারপর হচ্ছে সাবজেক্টটা এসে বাই হিম হয়ে যাবে আর কি। আপনার এই যে এইটার সাবজেক্টটা এই যে হি, এইটা এসে বাই হিম হয়ে গেল, তাহলে অবশ্যই এই 20 নম্বরের উত্তর হচ্ছে বি নাম্বার। মার্কারটাও লিখতেছে না, 20 নম্বরের আনসার হচ্ছে বি নাম্বার। ওকে, তো এই ছিল 20টা প্রশ্ন, আমাদের প্রাইমারি হেড টিচার রিক্রুটমেন্ট 2009 সালে 20টা প্রশ্ন আর কি। এই 20টা প্রশ্ন যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যদি কোথাও সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমরা আরও একটা কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমাদের গ্রামারের ক্লাসগুলো দেখতে থাকুন, আমি এখানে প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, আর এখানে ক্লিক করে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।